দিল্লি মানুষের হোক। তাহলে 13 বছর পর সেই ব্যর্থতা যার দরুন বাংলাতে নেমে এসেছিল দ্য গ্রেট বেঙ্গল ফেমিন 1770। বর্ধমানের রাজার নাম করে অন্য কার গলায় একটা মূর্তিতে মাল্যদান করে এসেছে, একটা জমিদারি মানসিকতা। মঞ্চে উপস্থিত আজকের মডারেটর ঋতব্রত, আমার দলের এবং অন্যান্য সকল দলের আমার সহকর্মীরা, উপস্থিত শ্রোতাগণ এবং যারাই আজকের এই বিতর্ক সভাটা আয়োজন করেছেন সেই কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ যে আজকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্যে। ইতিমধ্যেই আজকের বিষয় নিয়ে অনেকেও বক্তব্য রেখেছেন। দিল্লি কার? নিশ্চয়ই আমাদের জোট আছে, আমাদের বিরোধী একটা জোট আছে, কিন্তু এর সবার উপরে জারি হোক, আমি আন্তরিকভাবে চাইব, আমরা সকলে চাইব, আপনারাও চাইবেন, দিল্লি মানুষের হোক। দিল্লিতে যেই ক্ষমতায় আসুক তাদের কাজের মাধ্যমে মানুষের দাবি দাওয়া প্রতিফলিত হোক। তাই আজকে আপনাদের এটা ভাবতে হবে যে আমি একটি দলের প্রতিনিধিত্ব করছি, এখানে আরও দল আছে, দিল্লিতে একটি দল আছে, আমাদের এখানে সরকার আছে। তো এই দলগুলি কিভাবে অপারেট করে? এই দলগুলি কি মানুষের দাবি দাওয়ার ভিত্তিতে তাদের সরকার, তাদের প্রশাসন চালায়? ভুল ত্রুটি সকলের হতে পারে, সেই ভুল ত্রুটির মাধ্যমে সে নিজেকে শোধন করে কি নিজেদের কোর্স কারেকশন করে, নাকি আগের থেকে কিছু ঠিক করে নেওয়া তাদের তথাকথিত নীতি, তাদের তথাকথিত রেজিমেন্টেশনের যে আদর্শ তার ভিত্তিতে কিছু এজেন্ডাকে বাস্তবায়িত করা? আজকে আপনি দেখবেন যেটাকে কটাক্ষ করা হলো চচ্চড়ি জোট। এই শব্দ চয়নের মাধ্যমে চূড়ান্ত একটা বিদ্রূপ আছে জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি। তার জন্য এই নামগুলো হয় রাজমাতা, জাস্টিস, এবং বারংবার সেগুলো ফিরে ফিরে আসে। কিন্তু যখন সেই রাজমাতা, যদি সেই রাজমাতার লেগাসিটার সাথে তার ঠিক 13 বছর পর যদি বলি যে 1757 সালে যে পলাশির যুদ্ধ নিয়ে এত কথা হলো, আমরা 10 দিন ধরে আলোচনা করছি, কিন্তু তার 13 বছর পর 1770 সেই ইংরেজদের এই বাংলার দেওয়ানি দেওয়ার ফলস্বরূপ যে বাংলাতে এত বড় দুর্ভিক্ষ হলো, যার কবলে 3 কোটি তৎকালীন বাঙালি সমাজের মানুষকে পড়তে হলো, সেটার দায়টা কি বিজেপি নেবে? তার কারণ হচ্ছে, যদি পলাশির যুদ্ধতে সেই দিনকার প্রশাসন, সেই দিনকার বাংলা দেওয়ানি যদি ব্রিটিশদের দেওয়াটা সঠিক পথ হয়ে থাকে, তাহলে 13 বছর পর সেই ব্যর্থতা যার দরুন বাংলাতে নেমে এসেছিল দ্য গ্রেট বেঙ্গল ফেমিন 1770। তাই এইগুলোর মধ্যে চূড়ান্ত একটা, প্রথম কথা শিক্ষার অভাব এবং তার সাথে মানুষ এবং গণতন্ত্রের প্রতি একটা চূড়ান্ত অবজ্ঞা। এখানে বারবার বলা হলো, একটু আগে আমার দলের নেতা, আমাদের এখানে সম্ভবত একজন জনপ্রতিনিধি অরূপ বলছিল যে বর্ধমানে আজকে দিলীপ ঘোষ বর্ধমানের রাজার নাম করে অন্য কার গলায় একটা মূর্তিতে মাল্যদান করে এসছে। কিছু বছর আগে আপনাদের মনে থাকবে বিরসা মুন্ডার নাম করে এমনি একজনের গলায় মাল্যদান করে চলে এসেছিল, এবং তারপর বলেছিল আমি মাল্যদান করে দিলাম, আজ থেকে ওটাই বিরসা মুন্ডা। তো দেখবেন প্রত্যেকটি মানব অনুভূতি, প্রত্যেকটির গণতন্ত্রের স্তম্ভের প্রতি চূড়ান্ত অবজ্ঞা, এবং যেটা প্রদীপ্ত এখানে বলার চেষ্টা করল জমিদার, একটা জমিদারি মানসিকতা, যে আমরা তো এই সব আমরা আছি। আপনি দেখবেন যখন কোনো তৃণমূলের সরকারের প্রতি, কোনো একটি বিশেষ পলিসির প্রতি যদি মানুষ প্রশ্ন করে, তাহলে দেখবেন বদলায়। এখানে অরূপ জনপ্রতিনিধি, ও জানে যে কিভাবে ওর ওয়ার্ডে কেউ ওর রং দেখছে না, যে কিভাবে মানুষের দাবি দেওয়ার মাধ্যমে সে ওয়ার্ড পরিচালনা করছে। কিন্তু আপনি কখনো বিজেপির থেকে এটা আশা করতে পারেন না। এদের প্রধানমন্ত্রী যখন কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয়, তখন এটা বলে না যে বিলটা ভুল ছিল, আমরা পড়ে দেখেছি, মানুষ বিরোধিতা করেছে, মানুষ বিক্ষোভ দেখিয়েছে। সুতরাং আমাদের অনুভূতি, মানুষের গণতান্ত্রিক অনুভূতিটা ভুল।
প্রধানমন্ত্রী বলছে আমি বোঝাতে পারিনি, আপনি বুঝতে পারেননি, এবং প্রতিনিয়ত চেষ্টা চলছে পুনরায় ওই বিলগুলো কি করে আবার আমাদের মাথায় চাপানো হবে। এখানে বলা হলো 370, কিরকম কত বড় হিপোক্রেসি দেখুন। 370 নিয়ে এত বড় এত তাদের কথাবার্তা ডায়লগবাজি, যখন 370 কাশ্মীর থেকে তোলা হচ্ছিল ঠিক সেই সময়, যেটা হয়তো অভিষেক বলার চেষ্টা করলো, নাগাল্যান্ডের বুকে 371 নিয়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সাথে এরা কথা চালিয়ে যাচ্ছে। আজ থেকে 10-12 বছর আগেও প্রত্যক্ষভাবে নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীরা রাস্তাতে, মোড়ে, মাঠে, ময়দানে এইভাবে তাদের স্বাধীনতা দিবস পালন করতো না। আজকে সঠিকভাবে যদি ভিডিও আপনার কাছে থাকে কিংবা খোঁজ নেওয়ার আপনার কাছে পন্থা থাকে, আপনি খোঁজ নিয়ে দেখবেন কিভাবে বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়েছে। কিন্তু এই খবর আমরা পাই না। এই খবরকেও আটকে রাখা হচ্ছে কেন? কি জমিদাররা নিয়ন্ত্রণ করছে, জমিদাররা ঠিক করছে কি দেখব কি দেখব না। আজকে বারবার বলা হলো আমাদের 28টি দলের ঘোষিত জোট, আপনি বিদ্রুপ করতে পারেন, কিন্তু আপনি যদি এত শক্তিশালী হন আপনি 36টা দলের করেছেন কেন? এবং 36টা দলের মধ্যে এমন দল আছে যারা আপনাকেও গালাগালি দিয়েছে, আপনিও তাদের গালাগালি দিয়েছেন। তো বিজেপির প্রতিনিধিরা এখানে এসে কবে কংগ্রেস আমাকে কি বলেছিল বা সিপিএমকে আমি কি বলেছিলাম, সেটা যদি আপনাদের জন্য এতই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে আপনি আরএলডি বিরুদ্ধে কি বলেছিলেন, আপনার নেতা নীতিশ কুমারের বিরুদ্ধে কি বলেছিলেন, রাজ ঠাকরে নিয়ে আপনাদের মূল্যায়ন কি ছিল, একের পর এক আমি পুরো তালিকা বলতে পারি। এবং এত দৈন্য দশা যে উনাদের এই 36 না 38 দলের মধ্যে এমন দল আছে যাদের এখনো নির্বাচন কমিশনের পক্ষে রেকগনিশনটুকু নেই। এরপরেও কেন কি একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা, স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা এখানে এলো। সিএ, আজকে ভাবুন যে বিষয়গুলো বললাম, যে কৃষি বিল থেকে আজকে জিএসটি থেকে আজকে প্রত্যেকটি ডিমনিটাইজেশন, বারবার আমরা জানি প্রধানমন্ত্রী বুক ঠুকে বলছে জিএসটি করে আমি 3 লক্ষ ছোট এবং মাঝারি শিল্প বন্ধ করে দিয়েছি। এখানে বেকারত্বের কথা হচ্ছিল, যেই প্রধানমন্ত্রী 3 লক্ষ ছোট এবং মাঝারি শিল্প এবং এক একটা এই এসএমইর মাধ্যমে যদি 10 জনেরও চাকরি বা রুজি রুটির সংস্থান হয়ে থাকে, তাহলে ভাবুন সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়ায়। কিন্তু তারা বুক ঠুকে বলছে, কারণ মানুষের প্রতি চূড়ান্ত অবজ্ঞা। তারা সংবিধান পাল্টাবে, তারা দেশে এক আইন করবে, তারা সিএ করে বাঙালিদের বিতাড়িত করবে, এইগুলো তাদের ঘোষিত এজেন্ডা। তো সুতরাং দিল্লি কার থেকে বড় কথা, শুধু ইন্ডিয়া জোটের নয়, দিল্লি মানুষের জোটের যাতে হয়, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।